আসসালামু আলাইকুম। আমি ঋতু। আজকের আলোচ্য বিষয় ডিএনএ রেপ্লিকেশন। একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরির প্রক্রিয়া। একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরির প্রক্রিয়া যদি আমরা জানতে চাই বা শিখতে চাই, তাহলে এই ৬টা ধাপ আমাদের অনুসরণ করতে হবে। ৬টি ধাপ অনুসরণ করলে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যাবে। কিন্তু একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হওয়ার জন্য বা তৈরি করার জন্য আমাদের কিছু এনার্জির দরকার। কারণ আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্সে থাকে। ডিএনএটা ডাবল হেলিক্স, অ্যাকচুয়ালি ডিএনএটা ডাবল হেলিক্স। এটা আমরা জানে রাখবো যে দুইটা প্রান্ত থাকে। একটা যদি 3 কার্বন হয়, অপর প্রান্তটা 5 কার্বন। এটা যদি 5 কার্বন হয়, অপরটা 3 কার্বন, এবং এদের ভিতরে নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকে। নাইট্রোজেন বেস বা ক্ষারকগুলো যুক্ত থাকবে ডিএনএর ডাবল হেলিক্সে। সেই নাইট্রোজেন বেসগুলো অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন। এগুলো কি হিসেবে থাকবে? মনোফসফেট হিসেবে থাকবে। যেমন এএমপি, টিএমপি, সিএমপি, জিএমপি, এগুলো মনোফসফেট। যখন আমরা ডিএনএটা রেপ্লিকেশন করতে যাব, তখন আমাদের কিছু এনার্জির দরকার। তখন এদেরকে ট্রাইফসফেটে রূপান্তর করতে হবে। যেমন এটিপি, অ্যাডেনিন ট্রাইফসফেট, টিটিপি, সিটিপি এবং জিটিপি, এই ট্রাইফসফেটে আমরা পরিণত করব। এটা একদম প্রথম ধাপ। আমরা ডিএনএ রেপ্লিকেশন করার জন্য কিছু এনার্জি নিলাম। আমরা এনার্জি, শক্তির দরকার, সেই শক্তিটা আমরা নিলাম। এখন আমরা কি করব? আমরা অ্যাক্টিভেশন অফ ডিএনএ নিউক্লিওটাইড যখন হয়ে যাবে, তখন আমাদের ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, আমাদের ডিএনএর যে ডাবল হেলিক্সটা আছে, এই ডাবল হেলিক্সটা আমাদেরকে সিঙ্গেল হেলিক্সে পরিণত করতে হবে। সিঙ্গেল হেলিক্সে পরিণত করবে। তাহলে 2 নাম্বার ধাপ আমাদের ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। আমরা যদি ডিএনএ হেলিক্সটা ওপেন করতে যাই, তখন আমাদের যেহেতু এনার্জির দরকার, এনার্জিটা আমরা নিয়ে নিলাম। মনোফসফেট থেকে ট্রাইফসফেটে রূপান্তর করে এনার্জিটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের হেলিক্সটাকে ওপেন করতে হবে। আমরা জানি যে ডিএনএ ডাবল হেলিক্স, এই যে ডিএনএ ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স, তখন আমাদের ডাবল হেলিক্সটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে এই যে সিঙ্গেল হেলিক্সে পরিণত করতে হবে। সিঙ্গেল হেলিক্সে পরিণত করলাম। অবভিয়াসলি এর ভিতর নাইট্রোজেন বেসগুলো ছিল। নাইট্রোজেন বেস, এটা যদি 5 কার্বন হয়, অপর প্রান্তটা ঠিক 3 কার্বন। এটা যদি 5 কার্বন হয়, এর অপর প্রান্তটা ঠিক 3 কার্বন। 3 কার্বন, এদের ভিতরে নাইট্রোজেন বেস। এই পাশে অ্যাডেনিন থাকলে এই পাশে থাইমিন ছিল, এই পাশে সাইটোসিন থাকলে এই পাশে অবশ্যই গুয়ানিন ছিল, এই পাশে থাইমিন থাকলে অ্যাডেনিন ছিল, এই পাশে সাইটোসিন থাকলে পাশে অবশ্যই গুয়ানিন ছিল। এই যে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসগুলো আমরা যে ভেঙে দিলাম, ডাবল হেলিক্স থেকে 1 হেলিক্সে পরিণত করলাম। এই ডাবল হেলিক্স থেকে 1 হেলিক্সে পরিণত করার সময় যে জায়গাতে বা যে বিন্দুতে আমাদের হেলিক্সটা ভাঙা শুরু হইলো, যেখান থেকে 1 হেলিক্সে পরিণত শুরু হলো, এই 1 হেলিক্সে পরিণত শুরু হওয়ার এই অঞ্চলটুকুকে আমরা বলবো অরি বা সূচনা বিন্দু। অরি বা সূচনা বিন্দু, অরি বা সূচনা বিন্দু, যেখান থেকে হেলিক্সটা আমার ভেঙে ডাবল হেলিক্স থেকে 1 হেলিক্সে পরিণত হলো। যখন 1 হেলিক্সে আমরা পরিণত করব, এই 1 হেলিক্সে পরিণত করতে আমাদের সহযোগিতা করলো কে? কে সাহায্য করলো এই ডাবল হেলিক্স থেকে 1 হেলিক্সে পরিণত করতে? তখন অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা এনজাইম কাজ করে। এই এনজাইমটার নাম হলো হেলিকেজ এনজাইম।
হ্যালিগেস নামক এনজাইমটা যখন ডাবল হ্যালিক্সকে অন হ্যালিক্সে পরিণত করবে, তখন এখানে হ্যালিক্স গুলোর ভিতরে একটু টেনশন কাজ করবে। ছিল ডাবল হ্যালিক্স, হয়ে গেল অন হ্যালিক্স। যখন ডাবল হ্যালিক্স থেকে অন হ্যালিক্সে পরিণত হয়ে গেল, তখন আমাদের একটু টেনশন কাজ করবে হ্যালিক্সের ভিতরে। তখন সেই টেনশনটা রিলিজ করবে আর এক এনজাইম, সেই এনজাইম হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ এনজাইম টেনশনটা রিলিজ করলো। সূচনা বিন্দু থেকে ডাবল হ্যালিক্সটা আমাদের অন হ্যালিক্সে পরিণত করলো হ্যালিগেস নামক এনজাইম। এই হ্যালিগেস নামক এনজাইম যখন আলাদা করলো নিউক্লিওটাইড গুলোকে ভেঙে, নাইট্রোজেন গেজ গুলোকে ভেঙে অন হ্যালিক্সে পরিণত করলো, তখন যে টেনশনটা কাজ করলো, এই টেনশনটা রিলিজ করলো টোপোআইসোমারেজ। এই যে ডাবল হ্যালিক্সে অন হ্যালিক্সে এখন পরিণত আমরা করলাম, এই ডাবল হ্যালিক্সটা অন হ্যালিক্সে পরিণত হয়ে অন হ্যালিক্সেই যেন অবস্থান করে, আবার যেন এক না হইতে পারে, এই জন্য এখানে এক ধরনের প্রোটিন আসলে কাজ করবে। প্রোটিন, এক ধরনের প্রোটিন কাজ করবে। সেই প্রোটিনটা অন হ্যালিক্সেই রাখতে সাহায্য করবে। সেই প্রোটিনটা SSBP, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ডাবল হেলিক্সকে অন হেলিক্সে রাখতে সাহায্য করলো। SSBP, হ্যালিগেস এবং টোপোআইসোমারেজ, এদেরকে একত্রিতে আমরা বলবো রেপ্লিসম। রেপ্লিসম এনজাইম, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করতে যে এনজাইমগুলো কাজ করে, এদেরকে একত্রে আমরা বলবো রেপ্লিকেশন। রেপ্লিসম, রেপ্লিসম এনজাইম। তার মানে আমার ডিএনএ রেপ্লিকেশনের সময় অরিবিন্দু থেকে শুরু করে হ্যালিগেস নামক এনজাইম যখন ডাবল হ্যালিক্সকে অন হ্যালিক্সে পরিণত করলো, এর ভিতরে যখন টেনশন শুরু হলো, টোপোআইসোমারেজ যখন টেনশনটা দূর করলো এবং SSBP যখন এই সিঙ্গেল বন্ডকে সিঙ্গেলি রাখতে সাহায্য করলো আর এক জায়গায় হইতে দিল না, এখন আমার কোন এনজাইমটা কাজ করবে? এখন একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমটা হলো প্রাইমারেজ এনজাইম। প্রাইমারেজ এনজাইম, প্রাইমারেজ এনজাইম কি করবে? প্রাইমার সৃষ্টি করবে, প্রাইমার ফরমেশন, প্রাইমার সৃষ্টি করবে। তখন এখানে অবশ্যই আমাদের নাইট্রোজেন বেজগুলো ছিল, নাইট্রোজেন বেজগুলো ছিল। তখন এখানে কিছুটা আরএনএর নিউক্লিওটাইড, আরএনএর কিছু নিউক্লিওটাইড এখানে যুক্ত হবে। এই আরএনএর নিউক্লিওটাইড যুক্ত করে একটা প্রাইমার গঠন হবে। এই প্রাইমার গঠন করতে সাহায্য করলো প্রাইমারেজ এনজাইম। প্রাইমারেজ এনজাইম, প্রাইমারেজ, এই প্রাইমারেজ এনজাইম আরএনএর নিউক্লিওটাইড গুলো যুক্ত করে একটা প্রাইমার গঠন করবে। যখন এই প্রাইমার গঠন করবে, তখন এখানে আমাদের আসবে পলিমারেজ। পলিমারেজ 3 এনজাইমটা চলে আসবে। পলিমারেজ 3 এনজাইম কি করবে? ওই যে নিউক্লিওটাইড গুলো এখানে যুক্ত করবে। নিউক্লিওটাইড কিভাবে যুক্ত করবে? নিউক্লিওটাইড গুলো আমরা জানি যে ডিএনএর ডাবল হেলিক্সে এক প্রান্তে 3 কার্বন থাকলে অপর প্রান্তে 5 কার্বন থাকে। তো এই পলিমারেজ 3 এনজাইম এই নিউক্লিওটাইড গুলো 3 কার্বন 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যুক্ত করবে। 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যুক্ত করবে। আসলে 3 কার্বনের সাথে আমাদের এই 3 নাম্বার কার্বনের সাথে একটা OH হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ থাকে। ফাংশনাল, এই ফাংশনাল গ্রুপ থাকে। আর 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ থাকে। এই ফসফেট গ্রুপগুলো এই 3 কার্বনের
OH গ্রুপের সাথে যুক্ত করতে করতে নিয়ে যাবে পলিমারেজ এনজাইম। তার মানে পলিমারেজ এনজাইম এটা যদি 5 কার্বন হয়, এই 5 কার্বন থেকে এই নিউক্লিওটাইড গুলো যুক্ত করতে করতে নিয়ে যাবে, যুক্ত করতে করতে নিয়ে যাবে নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করবে কে? পলিমারেজ 3 এনজাইম। এই যে পলিমারেজ 3 এনজাইম যে 5 কার্বন থেকে এই 3 কার্বনের দিকে নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করতে করতে নিয়ে গেল, এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু কোনো খণ্ড সৃষ্টি করলো না, এই কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত করলো বলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে লিডিং স্ট্যান্ড। লিডিং স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড বা অগ্রগামী বা অগ্রগামী সূত্র, অগ্রগামী সূত্র। তাহলে অপর পাশে কি হবে? ওই যে আমরা জানি যে 5 কার্বন থেকে এই কয় কার্বনের দিকে যাবে? 3 কার্বন। তাহলে এখানে আমরা 3 কার্বন কোথায় পাবো? এই যে মাঝে মাঝে 3 কার্বন, আমরা যদি এটাকে 3টা কিংবা 4টা ভাগে ভাগ করি, এক একটা 3 কার্বন, এক একটা এইগুলো 3 কার্বন, 3 কার্বন, 3 কার্বন, 3 কার্বন। তা আমরা জানি যে ও 3 কার্বন থেকে কয় কার্বনের দিকে যাবে? 5 কার্বনের দিকে যাবে। 5 কার্বনের ফসফেট গ্রুপগুলো হাইড্রক্সিল গ্রুপের সাথে যুক্ত করবে পলিমারেজ নামক এনজাইম। তখন কি হবে? এই যে এরা এই যে 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যে যুক্ত হইতে থাকবে, এগুলো আসলে নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজ ছিল, নাইট্রোজেন বেজ ছিল। এগুলো নিউক্লিওটাইড যখন যুক্ত হচ্ছে, এই যে 5 কার্বন থেকে মানে 3 কার্বন থেকে 5 কার্বনের দিকে, এই যে 3 কার্বন থেকে এই যে 3 কার্বন থেকে 5 কার্বনের দিকে যুক্ত হচ্ছে নিউক্লিওটাইড গুলো। এই নিউক্লিওটাইড গুলোকে 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যুক্ত করতে সহযোগিতা করলো কে? পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। যখন এরা এই যে 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যুক্ত হতে থাকলো, এই 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় দেখা গেল এরা এই নিউক্লিওটাইড গুলো খণ্ড খণ্ড হয়ে যুক্ত হচ্ছে। এই যে খণ্ড খণ্ড হয়ে যুক্ত হওয়ার কারণে এই এক একটা খণ্ডকে ওকাজাকি খণ্ড বলা হয়। ওকাজাকি, এটা বিজ্ঞানের নাম অনুসারে ওকাজাকি খণ্ড বলা হয়। এই ওকাজাকি খণ্ডের মাঝখানে যে গ্যাপটা থাকলো, যে গ্যাপটা থাকলো, সেই গ্যাপটা পূরণ করবে কে? সেই গ্যাপটা পূরণ করবে ডিএনএ, ডিএনএ লাইগেস, ডিএনএ লাইগেস নামক এনজাইম। ডিএনএ লাইগেস নামক এনজাইম এই গ্যাপগুলো পূরণ করবে, এই গ্যাপগুলো পূরণ করবে ডিএনএ লাইগেস নামক এনজাইম। তার মানে আমরা পরিবিন্দু বা সূচনা বিন্দু থেকে যখন ডিএনএ পলিমার, ডিএনএ এর নিউক্লিওটাইড গুলোকে আলাদা করলাম, আমরা 2টা হেলিক্সকে আলাদা করলাম হেলিগেস নামক এনজাইম দিয়ে। এর ভিতরে একটা টেনশন কাজ করলো, সে টেনশনটা রিলিজ করলো টোপোআইসোমারেজ। সিঙ্গেল বন্ডকে সিঙ্গেল রাখতে সাহায্য করলো কে? এসএসবিপি। তারপর আসে কে? কোন এনজাইম কাজ করলো? প্রাইমারেজ এনজাইম। প্রাইমারেজ এনজাইম কি করলো? এই যে আমার যে প্রাইমার গঠন হবে, এই প্রাইমার গঠনের সূচনা শুরু করলো, উদ্বোধন শুরু করলো আরএনএ নিউক্লিওটাইড দিয়ে। তখন আরএনএ নিউক্লিওটাইড দিয়ে যখন প্রাইমার গঠন শুরু করলো, তখন পলিমারেজ 3 আসলো। পলিমারেজ 3 আসে 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে যে নিরবিচ্ছিন্ন ভাবে গেল, এই নিরবিচ্ছিন্ন যাওয়ার কারণে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড। আর এই পাশে যখন বিপরীত দিকে যখন 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে এই নিউক্লিওটাইড গুলো যুক্ত হওয়া শুরু হলো, তখন এক একটা খণ্ডের সৃষ্টি করলো। এই প্রত্যেক খণ্ডকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। এই খণ্ড খণ্ড হওয়ার কারণে, বিচ্ছিন্ন ভাবে যুক্ত হওয়ার কারণে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ল্যাগিং, ল্যাগিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড। আর এই ল্যাগিং স্ট্যান্ড গুলোর মাঝখানে যে গ্যাপ গুলো থাকে গেল, সেই গ্যাপ গুলো পূরণ করলো ডিএনএ লাইগেস নামক এনজাইম। এখন আমার কাজ কি? এখন এই যে আমাদের যে পলিমারটা, আরএনএ পলিমারটা যে যুক্ত হয়েছে, এই পলিমারটাকে অপসারণ করতে হবে। আমি কেন আরএনএ পলিমারটা অপসারণ করব? কারণ আমরা পড়লাম ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন।
তাহলে তো আরএনএ প্রাইমার আমার কাছে থাকতে পারে না। এই সূচনা শুরু করলেও, এই নিউক্লিওটাইড গুলো যুক্ত হওয়ার সূচনা শুরু করলেও এখানে কিন্তু আমার আরএনএ প্রাইমার গুলো থাকতে পারে না। তখন আরএনএ প্রাইমার গুলোকে যখন আলাদা করবে তখন এক ধরনের এনজাইম কাজ করবে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ অন, ডিএনএ পলিমারেজ অন এনজাইম যখন এই প্রাইমার গুলোকে আলাদা করবে তখন এই পলিমারেজ 3 এখানে কতগুলো আর ডিএনএ নিউক্লিওটাইডে যুক্ত করবে। নিউক্লিওটাইড যুক্ত হয়ে গেলে, নিউক্লিওটাইড গুলো যখন যুক্ত হবে তখন আমাদের প্রুফ রিডিং মিসম্যাচ হওয়ার কারণে, মিসম্যাচ হইল কি না এটা পরীক্ষা করার জন্য আমরা প্রুফ রিডিং করি। কারণ আমরা জানি যে ডিএনএর সাথে, ডিএনএর যে নাইট্রোজেন বেসগুলো, এই নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত থাকে এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত থাকে। অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে এবং সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে। এই অ্যাডেনিনের সাথে থাইমিন এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হলো কি না, এই যুক্ত হলো কি না এই প্রুফ রিডিং এন্ড রিপেয়ারিং করবে হলো নিউক্লিয়েজ নামক এনজাইম। নিউক্লিয়েজ নামক এনজাইম যখন এই ম্যাচটাকে পরীক্ষা করবে, এই ম্যাচকে যখন আমরা প্রুফ করব যে অ্যাডেনিনের সাথে থাইমিন এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হলো কি না, এটা যখন আমরা প্রুফ করব, এই প্রুফ করার পর হুবহু আমার মাতৃ ডিএনএর থেকে বা মাতৃ ডিএনএর মতো আবার আরেকটা নতুন যে ডিএনএটা তৈরি হলো, এটা ডিএনএ রেপ্লিকেশন। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই লিডিং স্ট্র্যান্ডটা অগ্রগামী যে দিকে যাবে, ল্যাগিং স্ট্র্যান্ড কিন্তু তার বিপরীত দিকে আসবে। কারণ আমরা জানি 5 কার্বন গুলো এই 3 কার্বনের দিকে যাইতে থাকবে। এই 5 কার্বন গুলো 3 কার্বনের দিকে আসছে, এটা নিরবিচ্ছিন্ন গেছে, এই জন্য এর নাম লিডিং স্ট্র্যান্ড। আর এটা নিরবিচ্ছিন্ন নয়, খন্ড খন্ড হয়ে যুক্ত হয়েছে, এর জন্য একটা ল্যাগিং স্ট্র্যান্ড। তার মানে আমরা ডিএনএ রেপ্লিকেশনে আমরা যেটা বুঝলাম বা যেটা জানতে পারলাম সেটা হলো আমাদের ডিএনএর যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সটা যে বিন্দু থেকে খোলা শুরু হবে, ভেঙে যেতে শুরু হবে, সেই বিন্দুকে আমরা বলবো অরি। অরি বিন্দু থেকে যখন ডিএনএর হেলিক্স গুলো আলাদা যখন হয়ে যাবে, এই হেলিগেস নামক এনজাইম যখন আলাদা করবে তখন এর ভিতরে একটা টেনশন কাজ করবে, আর এই টেনশনটা রিলিজ করবে টোপোআইসোমেরেস। হেলিগেস নিউক্লিওটাইড ভেঙে দিল, টোপোআইসোমেরেস টেনশনটা দূর করলো, এসএসবিপি আর এক জায়গায় হইতে দিল না। তারপর প্রাইমারেজ এনজাইম আসে, যখন প্রাইমার গঠন করলো, প্রাইমার আরএনএ প্রাইমার গঠন করার পর পলিমারেজ 3 এনজাইম আসে, যখন এই নিউক্লিওটাইড গুলো যুক্ত করতে করতে প্রাইমার সৃষ্টি করতে 5 কার্বন থেকে যখন 3 কার্বনের দিকে চলে গেল, অপর পাশে যখন আবার 5 কার্বন থেকে 3 কার্বনের দিকে আসলো, এই খন্ড খন্ড হয়ে যুক্ত হলো, বিপরীতমুখী হয়ে যুক্ত হওয়ার পরে প্রাইমারটাকে অপসারণ করলো ডিএনএ পলিমারেজ অন, এবং এই খণ্ডগুলোকে যখন যুক্ত করলো ডিএনএ লাইগেজ নামক এনজাইম, তখন মিসম্যাচটা পরীক্ষা করলো কে? নিউক্লিয়াস এনজাইম। এই নিউক্লিয়াস এনজাইম মিসম্যাচ পরীক্ষা করার পরে মাতৃ গুণাগুণ সম্পূর্ণ যে আরেকটি ডিএনএ যে তৈরি হলো, এটাই ডিএনএ রেপ্লিকেশন।